হ্যালো এভরিওয়ান, আমি কিন্তু অঙ্কুশের বার্থডে ব্লগ পার্ট 2 নিয়ে চলে এসেছি। তো সেই দিন বিকেলবেলা আমি পার্লারে চলে গিয়েছিলাম রেডি হতে। বাজারে ছিল পার্লারটা, দত্তগুলিয়া বাজারে। তো সেইখানে আমি গিয়েছিলাম রেডি হতে। পার্লার থেকে কিন্তু সাজ কমপ্লিট করে আমি বাড়িতে চলে আসি। আর বাড়িতে এসে দেখি সবাই অলরেডি ফটোশুট করা শুরু করে দিয়েছে। আমারই বোধহয় একটু বেশি লেট হয়ে গেল। এখানে বাবা, দিদি সবাই ছিল। মা বাবা দেখলাম অঙ্কুশের সঙ্গে ফটোশুট করছিল, আর ক্যামেরাম্যান তো অঙ্কুশকে ছাড়ছিলই না। আর আমার ননদিনী রায়বাগিনী, সে তো কি আর বলবো, যাকে পাচ্ছে তাকেই টেনে ধরে ফটো তুলে নিচ্ছে। আর এত ফটো তুলে আর হয়ই না। আর এই বার্থডে পার্টির জন্য কিন্তু আমি এক সপ্তাহ আগেই চলে গিয়েছিলাম দিদি বাড়ি, মানে আমার ননদের বাড়ি। সেইখানে গিয়ে দেখো এখন কিন্তু হবে কেক কাটিং। তার জন্য কেকটা খুলে ফেলেছে। দেখো কেক কাটিং করতে বসেও শান্তি নেই। ক্যামেরাম্যান বলছে দাঁড়াও একটা ফটো তুলে নেই। কিন্তু কেক কাটার সময় যদি একটু স্প্রে এইগুলো না দেয় তবে কি আর কেক কাটাটার মধ্যে আনন্দ খুঁজে পাওয়া যায়? কিন্তু কিছুই করার নেই, স্প্রেটা দেওয়া যাবে না, কেকটা নষ্ট হয়ে যাবে। প্লাস ক্যামেরাম্যানরাও বারণ করছিলাম। তারপরে দেখো আমরাও চলে গিয়েছিলাম অঙ্কুশকে একটু কেক খাওয়াতে। এরপরেই দেখো আমার ননদিনী কিন্তু আমাকে বকছিল যে তুই কোথায় ছিলি, এখানে কেন ছিলি না, তোর এখানে আসতে হবে না, তুই শুধু সেলফি তোল। তো আমাকে সেটাই বলছিল। আর অঙ্কুশকে কিন্তু আমি জোর করে কেকটা খাইয়ে দিলাম, কিন্তু ও কিন্তু খেতে চাইছিল না, কারণ এত কেক খেয়েছে, মানে সবাই এত পরিমাণে খাওয়াচ্ছিল যে ও আর খেতেই চাইছিল না। এরপরে দেখো ক্যামেরাম্যান আমাদের আবার বললো হাতে কেক নিয়ে মুখের সামনে ধরতে, তার কিছু ফটোশুট করবে। তো আমরা সেটাই করছিলাম। মুখের সামনে কেক ধরার পরে কিছু ফটোশুট করেছিল, তো সেটা করার পরে কিন্তু এখান থেকে চলে আসলাম। তার মধ্যেই দেখো স্প্রে দিয়ে ভূত বানিয়ে দিল। কেকটা কাটার সময় যেহেতু স্প্রেটা দেওয়া হয়নি, তার জন্য কিন্তু কেকটা সরিয়ে নেওয়ার পরে সবাই স্প্রেটা দিয়েছিল। আর অঙ্কুশ কিন্তু খুব মজা নিচ্ছিল। এরপরে সায়ন্তিকা আর আমি একটু ভিডিও শুট করে নিয়েছিলাম, কারণ আমাদের একটা রিলস ভিডিওতে এই ভিডিওটা অ্যাড করতে হবে তার জন্য। এরপরে চলে গিয়েছিলাম কফির ওইখানে, কারণ একটু কফি, ফুচকা, পকোড়া এইসব খাবো। তার জন্য ফার্স্টে আমি ফুচকার কাছে চলে গিয়েছিলাম, কারণ ফুচকাটা তো ছিল আমার ভীষণ প্রিয়। ফুচকা বসবে আর ফুচকার সামনে ভিড় থাকবে না, সেটা কি করে হতে পারে? ভিড় ছিল, তার জন্য আমি একটু দাঁড়িয়েছিলাম। এরপরে কিন্তু আমাকেও দিয়ে দিল। ফুচকাটা খাওয়া শেষ করে আমি আবার পকোড়া নিয়ে নিয়েছিলাম এক প্লেট, কারণ পকোড়াটাও তো ট্রাই করতে হবে, তাই না? তারপরে আবার চলে গিয়েছিলাম সায়ন্তিকা আর আমি কিছু ফটো তুলতে। আর এটাকে তো চেনই, আমার বড় ননদের একমাত্র মেয়ে। আর এত পাগল দেখো, আমাকে শুধু একটু পরপর জড়িয়ে ধরবে আর বলবে মামি তুমি চলে যেও না। আর এখানে দেখো মাসি আমাদের জন্য কেক নিয়ে এসেছিল। সত্যি বলতে এই বাচ্চা মেয়েটা কিন্তু আমাকে খুবই ভালোবাসে, আর আমিও কিন্তু ওকে ভীষণ ভালোবাসি। ও যখন আমাকে মামি বলে ডাকে, তখন কেন জানি না আমার নিজের মামির কথা মনে পড়ে যায়। আমিও একদিন কাউকে মামি বলে ডাকতাম, এখন যদিও আর ডাকা হয় না। কিন্তু আমাদের বাড়িতেও যখন প্রোগ্রাম থাকতো, তখন আমি মামিকে ফোন করতাম, মামি তুমি কবে আসবে। ঠিক তেমনই সায়ন্তিকা আমাকে ফোন করে, মামি তুমি কবে আসবে। পুরোটাই সময়ের ব্যবধান। কিছুদিন আগে আমি কাউকে মামি বলতাম, আর এখন আমাকেও কেউ মামি বলে ডাকে। তো যাই হোক, এইসব কথা না হয় বাদই দেই। এরপরে দেখলাম এক ভদ্রমহিলা নিয়ে এসছে একটা বালতি, তো সেটাই আমি একটু ভিডিও ক্লিপ করে নিলাম। এরপরে আমার ননদিনী রায়বাগিনীকে দিয়ে দিল বালতিটা। বিয়ের পরে না মেয়েদের গোল্ডে এতটা বেশি ভালো লাগে, সেটা আমি মানে বিয়ের আগে বুঝতে পারতাম না, এখন বুঝতে পারি।